চিরঞ্জিত একাডেমি চ্যানেলে সকল প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট প্রার্থীদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ। এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার সঙ্গে আছি তোমাদের বিষয়বস্তু সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। গত ক্লাসে আমরা সংশোধনমূলক শিক্ষণ তথা রিমিডিয়াল টিচিং নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব শিক্ষণ উপকরণ অর্থাৎ টিচিং লার্নিং মেটেরিয়ালস। আমাদের একটা বুলেট আছে, খেয়াল করে দেখবে, ডেভেলপমেন্ট অফ টিচিং লার্নিং মেটেরিয়ালস বলে যে বুলেটটা, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। কেমন? ক্লাস যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সেই সঙ্গে সঙ্গে বেল আইকনটি প্রেস করো, তবেই পরবর্তী ক্লাসের আপডেটের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। চলো তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, আরও একটি বিষয়, ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ক্লাস ভালো লেগে থাকলে লাইক করো এবং ক্লাসটি বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। আচ্ছা, দেখাশোনা দুটোই যাচ্ছে তো? ঠিক আছে, একবারে সাধারণ বিষয় আজকে আলোচনা করব, সবাই জানো এটা। শিক্ষণ উপকরণ। এখন আর স্টাডি মেটেরিয়াল বলা, স্টাডি মেটেরিয়াল না, এখন ওই কি বল, টিচিং এইডস বলা হয় না, এখন বলা হয় টিচিং লার্নিং মেটেরিয়াল, অর্থাৎ টিএলএম, যেটার শর্ট ফর্ম টিএলএম। আগে বলা হতো হচ্ছে টিচিং এইডস। ঠিক আছে, টিচিং এইডস মানে কি, শিক্ষা সহায়ক উপকরণ, এইভাবে বলা হতো। কিন্তু সেটার কনসেপ্ট চেঞ্জ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কনসেপ্ট চেঞ্জ হয়ে গিয়ে হচ্ছে কি, হয়ে গেল টিএলএম, টিচিং লার্নিং মেটেরিয়াল। ঠিক আছে, কিছু মনে রাখার বিষয় আছে টিচিং লার্নিং মেটেরিয়ালের ক্ষেত্রে। মানে টিচিং লার্নিং মেটেরিয়ালটা কেন আমরা ব্যবহার করছি? আচ্ছা, লেখাগুলো কি বড্ড ছোট না মানে মোবাইলে দেখা যাচ্ছে? আর একটু বড় করলে ভালো হয় স্যার। স্ক্রিনটাকে জুম করো তো। যেই জায়গাটাতে শেয়ার হচ্ছে ওই শেয়ারের জায়গাটা জুম করো, দিয়ে দেখো তো। জুম করলে ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা, আমাদেরকে কিছু মনে রাখতে হবে কয়েকটা বিষয়। সেটা কি না, যখন ক্লাসরুমে টিচিং লার্নিং প্রসেস প্রোভাইড করা হয়, অর্থাৎ প্রক্রিয়া চলতে থাকে, শিক্ষণ প্রক্রিয়া যখন চলতে থাকে, তখন যেটা মেনলি একটা সময় কি হতো, যখন প্রাচীনকালে শিক্ষা ব্যবস্থা ছিল, তখন গুরুরা শুধু মুখে বলতেন, শিক্ষার্থীরা শুধু শুনতো। তো সেটাকে বলা মেনলি ওটাই হচ্ছে ওরাল টিচিং, মানে মৌখিক শিক্ষণ আর কি। ঠিক, কিন্তু সেটা বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী বয়ে চলে এসে কি হয়েছিল, যখন আমাদের আধুনিক কালে পৌঁছলো, তখন মনে হলো যে না, শুধুমাত্র মৌখিক শিক্ষণ তো মানে যথাযথভাবে কার্যকরী হয় না, সেই জন্য কিছু তার ক্ষেত্রে অতিরিক্ত কিছু প্রয়োজন আছে। ওই জন্য এখানে বলা হয়েছে কথাটা যে শ্রেণীকক্ষে মৌখিক শিক্ষণ যথাযথভাবে কার্যকরী নয়। ইলাস্ট্রেশন, মূর্তনের কিছু প্রয়োজন আছে। কিসের প্রয়োজন আছে? মূর্তনের প্রয়োজন আছে। মূর্তন মানে কি না, আমাদের চোখের সামনে, মানে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্যতার প্রয়োজন আছে। ইন্দ্রিয় গ্রাহ্যতা। মূর্ত প্রত্যক্ষণ মানে কিন্তু একবারে সরাসরি দেখা। ঠিক আছে, এই টার্মগুলো একটু মনে রাখবে। আচ্ছা, এই মূর্তন বিষয়টা দুই প্রকার হয়, একটা হচ্ছে ভাষামূলক হয়, একটা হচ্ছে বস্তুধর্মী হয়। মানে একটা ভার্বাল, একটা নন ভার্বাল। ঠিক আছে, বা নন ভার্বালটাকে বলতে পারতো কংক্রিটও বলতে পারো, যেহেতু বস্তুধর্মী। ভাষামূলকটা মেনলি হচ্ছে শ্রবণ নির্ভর, আর বস্তুধর্মীটা হচ্ছে দর্শন নির্ভর। ভার্বাল মানে কি, আমি যেটা বলছি, যেটা আমার বাচনিক, মুখে বলছি, তাহলে যে বলাটা আমাকে কানে শুনতে হবে, তাই সেটা শ্রবণ নির্ভর। আর বস্তুধর্মী মানে কোনো কিছু একটা বস্তুকে দেখানো হবে, সেটাকে আমাকে দেখতে হবে, তাই এটা দর্শন নির্ভর। তো শিক্ষামূলক প্রদীপন, এবারে টার্মটা ব্যবহার করা হচ্ছে যে শিক্ষামূলক প্রদীপন বা শিক্ষামূলক উপকরণ, অ্যাপ্লায়েন্সেসও বলা হয় আর শিক্ষামূলক প্রদীপন বলা হয়, কিন্তু এটা পূর্বে ব্যবহার করা হতো। এখন আমরা এটা এইভাবে বলবো না, আমরা বলবো টিচিং লার্নিং মেটেরিয়াল। ঠিক আছে, এটা কি না, শিক্ষামূলক প্রদীপন বা শিক্ষামূলক উপকরণটা কি না, শিক্ষণ প্রক্রিয়ায় সাধারণত যে সকল বস্তু সামগ্রী ব্যবহার করা হয়, এটার ব্যাখ্যা করছি না, সোজা বক্তব্য এটা। এই যে শিক্ষামূলক প্রদীপন আর শিক্ষামূলক উপকরণ, এই দুটোর মধ্যে একটা সামান্য পার্থক্য আছে। আমরা বলছি যে বস্তু সামগ্রী সাধারণত যেগুলো ব্যবহার করা হয়, কিন্তু সেটা কি, দাঁড়াও, সম্ভবত কেউ জয়েন করতে চাইছে, 1 মিনিট।
আচ্ছা, শিক্ষামূলক প্রদীপন আর শিক্ষামূলক উপকরণের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, সেটা কি না বলা হচ্ছে শিক্ষামূলক প্রদীপন হলো কিছু বস্তুসমূহ বা কৌশল যা ব্যবহার করে শিক্ষার্থীদের কল্পনা শক্তিকে উদ্দীপ্ত করা হয়। হাইলাইট করা আছে শিক্ষার্থীদের কল্পনা শক্তি। আর শিক্ষামূলক উপকরণ হলো আবশ্যিক উপকরণ যেগুলি শিক্ষক মহাশয়ের পাঠদানের সময় আবশ্যক, মানে আবশ্যিকভাবে তিনি ব্যবহার করেন। তাহলে প্রদীপন আর উপকরণ এই দুটোর মধ্যে পার্থক্যটা দেখো। প্রদীপন মানে হচ্ছে শিক্ষার্থীদের কল্পনা শক্তিকে উদ্দীপ্ত করার জন্য প্রয়োজন, আর উপকরণ মানে পাঠদানের সময় আবশ্যক উপকরণ। এবারে পাঠদানের সময় আবশ্যক উপকরণ হিসেবে তাহলে এই দুটোর যদি আমরা উদাহরণ দিতে চাই, উদাহরণটা কি হতে পারে বলো তো? তোমরাই নিজেরা বলো। যে দুটো তো আমরা বললাম পার্থক্য, এই সূক্ষ্ম একটা পার্থক্য আছে। বলা হচ্ছে সকল বস্তু সামগ্রী, কিন্তু তার মধ্যেও কিছু বস্তু আছে যেটা শিক্ষার্থীদের কল্পনা শক্তিকে উদ্দীপ্ত করে, কিছু বস্তু আছে যেটা পাঠদানের সময় আবশ্যকভাবে শিক্ষক মহাশয়কে ব্যবহার করতে হয়। সেটা কি হতে পারে? মানে দুটো এমন উদাহরণ দাও যেটা এই পার্থক্যটাকে আমাদের কাছে তুলে ধরতে পারে। তোমাদের কাছ থেকেই চাইছি। আর যদি মাথায় আসছে না তাহলে আমাকে বলো, আমি তাহলে বলে দিচ্ছি যে স্যার আপনি বলে দিন। আপাতত আসছেনি। তাপস মাথায় আসছে কিছু? হ্যাঁ স্যার, উপকরণ মানে যেগুলো সে ব্যবহার করে চক ডাস্টার শিক্ষা উপকরণ হলো। আর মানে বলো পাখিরা আকাশে উড়ে, তোমরা চিন্তা করো যে কেমন ভাবে উড়ে। এটা এটার যদি একটা ছবি দেখানো হয় তাহলে সেটা শিক্ষার্থীর কল্পনা শক্তিকে উদ্দীপ্ত করে। দাঁড়াও, আবার একজন কেউ জয়েন করতে চাইছে, পৌলমী। আচ্ছা, চন্দ্রশেখর আর পৌলমী দুজনেই এসছে। সাধারণভাবে আমরা আজকে টিচিং লার্নিং মেটেরিয়াল নিয়ে আলোচনা করছি, যেখানে বলা হচ্ছে আমাদের মূর্তন দুরকম হয়। একবার বলে দিচ্ছি শর্টে, ভাষামূলক একটা হয়, একটা বস্তুধর্মী, মানে একটা ভার্বাল একটা নন ভার্বাল হয়। নন ভার্বালটাকে আবার কংক্রিটও বলা যায়। ভাষামূলক মানে যেহেতু এটা বাচনিক, সেটা শুনতে হয়, তাই শ্রবণ নির্ভর। বস্তুধর্মীটা দর্শন নির্ভর। এবারে বলা হচ্ছে কিছু টার্ম ব্যবহার করা হয় এই টিচিং লার্নিং মেটেরিয়ালের ক্ষেত্রে। প্রথম টার্ম হচ্ছে শিক্ষামূলক প্রদীপন বা শিক্ষা উপকরণ। একটাকে বলা হচ্ছে টিচিং এইডস, একটাকে বলা হচ্ছে টিচিং অ্যাপ্লায়েন্সেস। এটা হচ্ছে শিক্ষণ প্রক্রিয়ায় সাধারণত যে সকল বস্তু সামগ্রী ব্যবহার করা হয় সেগুলোকে আমরা শিক্ষামূলক প্রদীপন বা শিক্ষামূলক উপকরণ বলি, এটা সাধারণভাবে। কিন্তু এদের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। সেটা কি না, প্রদীপনটা এমন একটা কৌশল বা বস্তুসমূহ যেটা শিক্ষার্থীদের কল্পনা শক্তিকে উদ্দীপ্ত করে, আর উপকরণটা হচ্ছে শিক্ষক মহাশয় পাঠদানের সময় আবশ্যিকভাবে ব্যবহার করেন। ঠিক আছে, তাহলে শিক্ষক মহাশয় পাঠদানের সময় আবশ্যিকভাবে ব্যবহার করেন এমন কিছু উপকরণ আছে যেটা হয়তো শিক্ষার্থীদের কল্পনা শক্তিকে উদ্দীপ্ত নাও করতে পারে। তার উদাহরণ হিসেবে তাপস বলল যে চক ডাস্টার হচ্ছে আবশ্যিক উপকরণ হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু সেটা তো শিক্ষার্থীর কল্পনা শক্তিকে উদ্দীপ্ত করতে পারে না। যদি পাখি একটা আকাশে উড়ছে সেই সম্পর্কিত একটা ছবি দেখানো হয়, চিত্র দেখানো হয়, চার্ট দেখানো হয় যদি আমি বলি, তাহলে সেখানে কি হচ্ছে, শিক্ষার্থীদের কল্পনা শক্তি উদ্দীপ্ত হচ্ছে। তাহলে প্রদীপনটা কি হবে না, যেটা কল্পনা শক্তিকে উদ্দীপ্ত করবে। অর্থাৎ পার্থক্যটা এখানে, শিক্ষামূলক উপকরণ হিসেবে আমরা বইয়ের কথাও বলতে পারি, ঠিক আছে, কিন্তু যখন চার্ট, মডেল, কোনো অ্যানিমেশন দেখাচ্ছি, কোনো ছবি দেখাচ্ছি, কোনো ভিডিও দেখাচ্ছি, যেগুলো শিক্ষার্থীর কল্পনা শক্তিকে উদ্দীপ্ত করছে, সেটাকে বলা হয় শিক্ষামূলক প্রদীপন। কিন্তু এখানে আরেকটা কথা বলার আছে যে শিক্ষামূলক প্রদীপন বা শিক্ষামূলক উপকরণ এই টার্মগুলো আমরা এখন আর ব্যবহার করি না। তার কারণ হচ্ছে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে ধারণার পরিবর্তন হয়ে গেছে শিক্ষা ব্যবস্থাতে, এখন আমরা ব্যবহার করি কি টিচিং লার্নিং মেটেরিয়াল, শিখন উপকরণ। ঠিক আছে, আমি পার্থক্যটা বোঝানোর জন্য দুটো টার্ম দিয়ে এখানে পার্থক্যটা বোঝানো হয়েছে। হতেই পারে একটা ঠকানোর প্রশ্ন দিয়ে দিল এরকম যে শিক্ষামূলক প্রদীপন ও শিক্ষণ উপকরণের পার্থক্য কি, বা এদের মধ্যে পার্থক্য কি, দিয়ে 4টে অপশান দিয়ে দিল, তার মধ্যে তোমাকে পার্থক্য খুঁজে বের করতে হবে। যেখানে হয়তো দিয়ে দেবে এদের মধ্যে কোনো পার্থক্য নেই,
এরকম একটা উদাহরণ দিয়ে দিতে পারে। আবার শিক্ষার্থীর কল্পনা শক্তিকে উদ্দীপ্ত করে না উল্টো পাল্টা করে দুটো অপশান দিয়ে দিল, আর একটা হয়তো বললো অন্য কিছু একটা দিয়ে দিল, মোট 4টে এইভাবে যদি অপশান দিয়ে দেয়। সেই জন্য এটা ডিটেল জানার জন্য আমরা টার্মটা ব্যবহার করে বিষয়টা আলোচনা করলাম। আচ্ছা, এই স্লাইডে না, এই স্লাইডে আর কিছু না। এই স্লাইডে কারো কোনো যদি প্রশ্ন থাকে একটু জিজ্ঞাসা করতে পারো, তারপরে আমি নেক্সট স্লাইডে চলে যাব। দেবব্রতর ক্লিয়ার হয়েছে বিষয়টা? তুমি ভাবতে পারছিলে না বলছিলে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ, তাহলে নেক্সট যাই। এবারে আমরা সেই পুরনো টার্মে ফিরে যাই। শিক্ষণ উপকরণ কেন আমরা ব্যবহার করব, এগুলো জানার জন্য বিশেষ কিছু বলার প্রয়োজন নেই, শুধু রিডিং আমি বলে যাচ্ছি। শিক্ষার্থীর অনুরাগ ও মনোযোগকে কেন্দ্রীভূত করার জন্য ব্যবহার করা হয়। কোনো বিমূর্ত ধারণা মূর্তভাবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা। ধরো ইলসে গুড়ি পড়ছি কবিতাটা, ইলসে গুড়ি ইলিশ মাছের ডিম, এরকম একটা কবিতা আছে না? এবারে ইলসে গুড়ি পড়তে গিয়ে ধরলাম আমরা একটা ইলিশ মাছের মডেল বানিয়ে আনলাম, দিয়ে দেখালাম যে ইলিশ মাছটা এইভাবে দেখতে হয়। শিক্ষার্থীর মনের মধ্যে জাগতে পারে, এমন কোনো শিক্ষার্থী আছে যে হয়তো ইলিশ মাছ দেখেই নি, হতেই পারে। তো সেক্ষেত্রে কি হলো, বিমূর্ত ধারণাটা তার মূর্ত হয়ে গেল। কোনো জটিল ধারণা সরলভাবে ব্যাখ্যা করতে কাজে লাগে। বিভিন্ন বস্তুর মধ্যে সমন্বয় সাধন করে, যেমন নাগরিক জীবনযাপনের উপর কোনো ভিত্তি করে ভিডিও দেখানো হলো। প্রত্যন্ত গ্রামের স্টুডেন্ট কোনোদিন শহরে যায়নি, তাহলে নাগরিক জীবনটা কি ধরনের নাগরিক জীবন, যারা নগরে বাস করে বা শহরে বাস করে কিভাবে অতিবাহিত করছে জীবনটা, সেটা দেখানোর জন্য কোনো একটা ভিডিও দেখানো হলো। এত ব্যস্ততা রাস্তার মধ্যে, এত বড় বড় বিল্ডিং, কোনো গাছপালা নেই, পুকুর নেই, মাঠ নেই, ঘাট নেই, তো সেগুলো দেখানোর জন্য সেটা ব্যবহার করা হয়। আচ্ছা, একাধিক পাঠ্য বিষয়ের মধ্যে সার্থক অনুবন্ধ তৈরি করার জন্য, যেমন ধরো একাধিক বিষয়ের মধ্যে সার্থক অনুবন্ধ মানে কি না, আমি যখন বাংলা পড়াচ্ছি সেখানে কোনো না কোনোভাবে ইতিহাস চলে আসছে, কোনো না কোনোভাবে ভূগোল চলে আসছে, কোনো না কোনোভাবে বিজ্ঞানও চলে আসছে, এরকমও হতে পারে, যখন যেটা যেভাবে চলে আসে। তো সেক্ষেত্রে একটা সাধারণ উদাহরণ দিই, যে আমরা আলোচনা করছি সাহিত্যের বিষয়ে, রবীন্দ্রনাথ ঠাকুর এত সালে জন্মেছিলেন, এই সালে তিনি পরলোক গমন করেন। তাহলে যখন আমরা একটা চার্টের মাধ্যমে হিসেব করে দেখাবো যে তাহলে তিনি এত বছর আমাদের মধ্যে ছিলেন, তখন আমাদের যোগ বিয়োগ করে নিতে হয়, ঠিক আছে? তার পরলোক গমনের যে সাল এবং তার জন্মগ্রহণের সালের মধ্যে বিয়োগ করে নিয়ে বের করে নিতে হয়। তাহলে দেখো, এখানে আমরা যখন কত বছর তিনি বেঁচে থাকছেন সেই বিষয়টা যখন শিক্ষার্থীদেরকে আমরা বলছি, তখন কিন্তু যোগ বিয়োগ বা একটা গণিতের বিষয় চলে আসছে, অঙ্কের বিষয় চলে আসছে। আবার যখন আমরা আলোচনা করছি যে তিনি এই সময় জন্মগ্রহণ করেছিলেন, ওই সময় ভারতের অবস্থাটা কেমন ছিল, কারণ প্রত্যেক কবি বা লেখকের রচনাতে তার প্রেক্ষাপটের বিষয়টা সবসময় উঠে আসবে। তৎকালীন সমকালীন সমাজ ব্যবস্থার যে পরিচয় আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। তো সেক্ষেত্রে কি হচ্ছে, যখন ঘটনা অনেক পুরনো হচ্ছে, অনেক পুরনো না, কালকের ঘটনাও আজকের জন্য ইতিহাস, বা 1 ঘন্টা আগের ঘটনাও আজকের জন্য ইতিহাস, তো সেই দিক থেকে দেখতে গেলে কি হচ্ছে, সেখানে আমাদের মধ্যে ইতিহাস উঠে আসছে, তৎকালীন সমাজ ব্যবস্থা কি ছিল, ঠিক আছে? তো এইভাবে কি হয়, বিভিন্ন বিষয় আমরা দেখিয়ে বা এ করে তাদের সামনে তুলে ধরে, সেটা মানে উপকরণটাকে তুলে ধরে ওই সার্থক অনুবন্ধটা তৈরি করা যায়। শিক্ষার্থী তার অর্জিত জ্ঞানকে যথাযথভাবে প্রয়োগ করতে পারে, অবশ্যই। শিক্ষার্থীর ভাষা বিকাশে সহায়তা, কোনো কিছু একটা দেখলে তার মনের মধ্যে যে চিন্তন ক্ষমতা, তার বা চিন্তা করার যে প্রক্রিয়া, চিন্তন করার প্রক্রিয়া যে তৈরি হবে, তার মূল বাহন তো হচ্ছে ভাষা। ভাষা না হলে সে চিন্তা করবে কি করে? তাহলে সেক্ষেত্রে ভাষা বিকাশে সহায়তা হয়, কোনো বিষয়বস্তু সহজে বুঝতে পারে। শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সক্রিয়তা বজায় থাকে, অর্থাৎ কি অ্যাক্টিভ থাকে, কোনো কিছু একটা দেখাতে গেলে অ্যাক্টিভলি সে দেখতে চায়, তার মনোযোগ কেন্দ্রীভূত হয়, আর ঠিক আছে, ফলে সক্রিয় থাকে, পাঠদান আকর্ষণীয় হয়ে ওঠে। শিক্ষার্থীর শিখন দীর্ঘস্থায়ী হয়। কেন দীর্ঘস্থায়ী হয়? কোনো কিছু শিক্ষক মহাশয় মুখে বলে পড়িয়ে দিলেন, পড়িয়ে দেওয়ার পর শিক্ষার্থী সেটা পড়লো না, কিন্তু পরীক্ষার খাতায় লিখতে পারছে না, কিন্তু যদি কোনো কিছু একটা ভিডিও ক্লিপসের মাধ্যমে দেখিয়ে পড়ান, মডেলের মাধ্যমে দেখিয়ে পড়ান, তখন কিন্তু শিক্ষার্থীর মাথার মধ্যে যা দেখেছিল ওই ছবিটা ভাসতে থাকবে, যখনই ভাসতে থাকবে তখনই বিষয়গুলো ধীরে ধীরে মনে পড়ে যাবে তার, ঠিক আছে? ওই জন্য বলা হচ্ছে শিখন দীর্ঘস্থায়ী হয়, নাহলে খুব তাড়াতাড়ি ভুলে যাওয়া যায়। তো
তো এই হচ্ছে মোটামুটি শিক্ষণ উপকরণ আমরা কেন ব্যবহার করি, মানে ব্যবহার করার পেছনে কি কারণ আছে, এইগুলো হচ্ছে মোট পয়েন্ট। এবারে আমরা চলে আসি, আচ্ছা দেখাশোনা দুটোই যাচ্ছে, আরেকবার জিজ্ঞাসা করে নিচ্ছি, বারে বারে জিজ্ঞাসা করে নেবো, নেটওয়ার্কের প্রবলেম হয়। ঠিক আছে, এবারে আমরা চলে আসি শিক্ষণ উপকরণের শ্রেণী বিভাগ। এটা আজকে খুব সোজা টপিক একটা আলোচনা হচ্ছে। আচ্ছা, প্রথম ভাগ হচ্ছে দর্শন ভিত্তিক বা ভিজুয়াল এডস বা ভিজুয়াল মেটেরিয়াল, হ্যাঁ। দ্বিতীয় হচ্ছে শ্রবণ ভিত্তিক মানে অডিও, তৃতীয় হচ্ছে শ্রবণ দর্শন ভিত্তিক অডিও ভিজুয়াল, এবং চারে আমরা বলবো সক্রিয়তা ভিত্তিক অর্থাৎ অ্যাক্টিভিটি বেসড। তাহলে মেনলি কেউ মানে মেনলি বলে থাকেন যে মেনলি হচ্ছে শিক্ষণ উপকরণ তিন প্রকার হয়, দর্শন ভিত্তিক, শ্রবণ ভিত্তিক এবং দর্শন শ্রবণ ভিত্তিক। কিন্তু তাছাড়াও আমরা আরো এক্সট্রা কিছু জানছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সক্রিয়তা ভিত্তিক অ্যাক্টিভিটি বেসড, আরেকটা হচ্ছে স্বয়ং শিক্ষণমূলক অটো ইনস্ট্রাকশনাল ডিভাইসেস। টোটাল আমরা পরে কি করলাম, আরো দুটো জুড়ে দিলাম। আগে মূলত তিনটেকেই মান্যতা দেওয়া হতো, এখন 5টা মান্যতা পাচ্ছে। ঠিক আছে, স্বয়ং শিক্ষণমূলক অটো ইনস্ট্রাকশনের। এবারে চলে আসছি দর্শন ভিত্তিক উপকরণগুলো কি কি। দর্শন ভিত্তিক উপকরণ কি কি? পাঠ্যপুস্তক, ব্ল্যাকবোর্ড, ফানেল বোর্ড, বুলেটিন বোর্ড, চার্ট, রেখাচিত্র, মডেল, অভিনয়, স্থির প্রক্ষিপ্ত চিত্র মানে হচ্ছে স্টিল যে ছবিগুলো হয় আর কি, চলমান প্রক্ষিপ্ত চিত্র মানে ভিডিওর কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে দর্শন ভিত্তিক হয়ে গেল। আচ্ছা, এবারে চলে আসি শ্রবণ ভিত্তিক। শ্রবণ ভিত্তিকে কি কি আছে? রেডিও বেতারের বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান। এখন তো এইগুলো হয় না, আমি যখন মানে ছোট ছিলাম আমার এখনো মনে আছে, ওই যখন 9, 10 এখানে পড়তাম তখন একটা সময় নির্দিষ্ট সময় কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ, কিভাবে লিখলে বেশি নাম্বার পাওয়া যায়, এই বিষয়ে না ঠিক সন্ধে 8টা 9টা এরকম সময় করে সুন্দর অনুষ্ঠান হতো, আমি শুনতাম সেগুলো মাঝে মাঝে। তো সেই সব বিষয় বা কোনো একটা টপিকের উপর আলোচনা হচ্ছে, সেগুলো হচ্ছে রেডিও বেতারের মাধ্যমে হয়। আচ্ছা, তারপরে কি টেপ রেকর্ডার, কোনো বক্তৃতা রেকর্ড করে এনে শিক্ষার্থীদের শোনানো, অডিও প্লেয়ারের মাধ্যমে আবৃত্তি, গান, নাটক, কীর্তন প্রভৃতি শিক্ষার্থীদের শোনানো, সঠিক উচ্চারণ অনুশীলন করার জন্য উপযুক্ত উপকরণ হচ্ছে এগুলি। সঠিক উচ্চারণ, এটা মাথায় রাখবে। শ্রবণ ভিত্তিক উপকরণ মেনলি শিক্ষার্থীর কোন দক্ষতাকে উদ্বুদ্ধ করে? সঠিক উচ্চারণ অনুশীলন করার, এইটা মাথায় রাখতে হবে। আচ্ছা, দর্শন শ্রবণ হয়ে গেল। এবারে চলে আসি শ্রবণ আর দর্শন ভিত্তিক অডিও ভিজুয়াল। সবাক চলচ্চিত্র মানে কি, যেখানে ভিডিও আছে তার সঙ্গে সঙ্গে অডিও আছে। সবাক মানে কথা আছে, বাকের সহিত বর্তমান, সহার্থক বহুব্রীহি সমাস, বাকের সহিত বর্তমান সবাক। আচ্ছা, টেলিভিশন মানে টিভি, নাটক, মঞ্চে নাটক হচ্ছে আমরা দেখছি এবং শুনছি, অভিনয় দেখছি এবং শুনছি। ঠিক আছে, এবারে চলে আসি অ্যাক্টিভিটি বেসড উপকরণ। সক্রিয়তা ভিত্তিক কি কি হবে? শিক্ষামূলক ভ্রমণ, এটাও কিন্তু আমাদের টিচিং লার্নিং মেটেরিয়ালের মধ্যে নিয়ে আসা হচ্ছে। কারণ কি, শিক্ষার্থী সেখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে জ্ঞান অর্জন করছে। তাহলে সেখানে যদি অ্যাক্টিভলি পার্টিসিপেট করে জ্ঞান অর্জন করে, যেখান থেকে জ্ঞান অর্জন করছে সেটা তো অবশ্যই একটা কোনো না কোনো উপকরণ। বুঝতে পারলে তো? তো সেই জন্য শিক্ষামূলক ভ্রমণ। নাটককেও বলা যায় সক্রিয়তা ভিত্তিক যদি নিজে অভিনয় করে, আবার কোনো যে কোনো অভিনয়ের ক্ষেত্রে যদি নিজে অভিনয় করে তাহলে সেটা হয়ে যাবে সক্রিয়তা ভিত্তিক। আচ্ছা, স্বয়ং শিক্ষণ কৌশলমূলক উপকরণ কি? কম্পিউটার ভিত্তিক কাজ এবং ল্যাবরেটরিতে বিভিন্ন পরীক্ষামূলক কাজ, এগুলোকেও এখন বর্তমানে শিক্ষণ উপকরণ হিসাবে মান্যতা দেওয়া হচ্ছে। অপশানে দিয়ে দিতে পারে নিম্নলিখিতগুলির মধ্যে সঠিক বিকল্প নির্বাচন করুন। শিক্ষণ উপকরণগুলি হলো 5টা 6টা দিয়ে দিল, তার মধ্যে কম্পিউটার ভিত্তিক কাজ থাকবে, শিক্ষামূলক ভ্রমণ থাকবে। তো সাধারণভাবে আমরা যখন শিক্ষণ উপকরণের কথা আমরা আলোচনা করব, সঙ্গে সঙ্গে ওগুলো মাথাতেই আসবে না, প্রথমে 3-4টে মেরে বেরিয়ে চলে আসবো, এগুলো বাদ দিয়ে দেবো।
আমি এখনই তোমাদের প্রশ্ন করছি যে তোমাদের যদি শিক্ষামূলক ভ্রমণের কথা বলা হতো তাহলে কি তোমরা এটা শিক্ষণ উপকরণ হিসেবে মান্যতা দিতে, হ্যাঁ কি না? মানে আমার পড়ানোর আগে পর্যন্ত। হ্যাঁ স্যার। সাধারণত এটা মাথায় আসতো না যে এটা কি করে হবে, এটা তো ভ্রমণের বিষয়। ঠিক আছে, তো এই জন্য এই বিষয়টা গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। সেগুলো তো শিক্ষামূলকই। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে যে পরীক্ষার খাতাতে যদি প্রশ্নটা আসতো তাহলে কি শিক্ষামূলক ভ্রমণে আমরা টিক দিতাম না, ওটাকে ছেড়েই দিতাম হয়তো। আচ্ছা, এটা চলে গেল হচ্ছে বিভিন্ন শ্রেণীবিভাগ এবং তার মধ্যে কি কি উপকরণ আসছে। এবারে চলে আসি উপকরণ ব্যবহারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা বা সচেতনতা আছে। কি সেগুলো? না, উপকরণগুলি যেন শিক্ষার্থীর বয়স, রুচি, সামর্থ্য ও বুদ্ধির উপযোগী হয়। সামর্থ্য বানানটা ভুল আছে, থয় রেফ জফলা হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে সুন্দর ও নির্ভুল হওয়া চাই। আমি একটা চার্ট বানালাম, বানান ভুল। আচ্ছা, হাতের অক্ষর বোঝা যাচ্ছে না, কি ছবি এঁকেছি বোঝা যাচ্ছে না। নেক্সট কি, উপকরণ অবশ্যই সহজলভ্য হবে যাতে তার জোগাড় করতে কোনো রকম অসুবিধে না হয় ছাত্র কিংবা শিক্ষক উভয়ের ক্ষেত্রে। শিক্ষক মহাশয় এমন কিছু উপকরণ আনলেন যেটা খুব এক্সপেন্সিভ, তাহলে সেটা শিক্ষক মহাশয়ের ক্ষেত্রে ক্ষতিকর। ছাত্র নিজের শেখার জন্য কোনো উপকরণ নিয়ে আসতে পারে যেটা স্বয়ং মানে ওই স্বয়ং শিক্ষণ ভিত্তিকের কথা যেটা বলা হচ্ছে। গরিব ছেলে, এমন শিক্ষক মহাশয় টাস্ক দিয়ে দিলেন শেখার জন্য যেখানে প্রোগ্রাম লার্নিং এর ব্যাপার থাকলো। প্রোগ্রাম লার্নিং এর জন্য কি লাগবে? ডিজিটাল ডিভাইস লাগবে, হয় কম্পিউটার, না হলে মোবাইল, না হলে ট্যাবলেট বা ট্যাব লাগবে, কিন্তু ছাত্রর সেটা এফোর্ড করার মতো সামর্থ্য নেই। তাহলে সেটা যেন না হয়, অর্থাৎ যেটা ব্যবহার করা হবে সেটা যেন অবশ্যই সহজলভ্য হয় সবার, মানে সব উভয়ের ক্ষেত্রে, শিক্ষক এবং ছাত্র। শিক্ষক মহাশয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এগুলো সংগ্রহ করা হবে। কেন কেন করা হবে প্রত্যক্ষ তত্ত্বাবধান? না, যেন যথোপযুক্ত হয়, অ্যাপ্রোপ্রিয়েট বা প্রপার যেন হয় উপকরণগুলো। তাই আমরা আলোচনাতে বললাম যে ল্যাবরেটরিতে যদি কোনো কিছু কাজ করে সেটাকেও আমরা বলছি স্বয়ং শিক্ষণমূলক উপকরণ হিসাবে আমরা গণ্য করছি। তাহলে সেক্ষেত্রে আমরা এটা বাংলা নিয়ে আলোচনা করছি, তাহলে বাংলা যেহেতু আমাদের পেডাগজি সাবজেক্টে নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে তার পেডাগজি আলোচনাতে আমাদের অবশ্যই ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরির প্রসঙ্গ আসবে। তাহলে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি প্রসঙ্গে আমরা একটু বিষয় জেনে নিই। ভাষা পরীক্ষাগার যেটা হবে সেটা অবশ্যই আধুনিক বৈদ্যুতিন উপকরণ সমৃদ্ধ পরীক্ষাগার হবে। মানে টুল, ইলেকট্রনিক টুল। মানে আজকে যখন ওই শ্রবণ ভিত্তিক উপকরণের কথা বললাম তখন বললাম যে অডিও প্লেয়ার হোক যাই হোক, সেটা কেন ব্যবহার করছি, এই কিভাবে ব্যবহার হচ্ছে সেটাতে কোনো না কোনোভাবে বৈদ্যুতিন কানেকশান আছে। এবং কেন ব্যবহার করছে না, আমরা বললাম যে উচ্চারণ সঠিক যাতে হয় সেটা হচ্ছে মূল উদ্দেশ্য। তাহলে সেই উপকরণটা বৈদ্যুতিন সমৃদ্ধ হলে তবেই না সেটা যথাযথভাবে প্লে হবে। সেক্ষেত্রে কি কি থাকবে? বৈদ্যুতিন উপকরণ সমৃদ্ধ যে পরীক্ষাগার সেখানে কি কি থাকবে? সিডি প্লেয়ার থাকবে, কম্পিউটার থাকবে, ইন্টারনেট থাকবে, মাইক্রোফোন থাকবে, সাউন্ড বক্স থাকবে, চার্ট থাকবে, মডেল থাকবে। বর্তমানে আবার কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যার কেন্দ্রিক উপকরণ, ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের জন্য কিছু সফটওয়্যার এসছে উচ্চারণ সঠিক করার জন্য। এমন সফটওয়্যার এসছে যে তুমি সেখানে উচ্চারণ করবে, সে সফটওয়্যার তোমাকে ফিডব্যাক দেবে সেটা ঠিক হলো না কি হয়নি, উচ্চারণটা সঠিক হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা, তোমরা হয়তো একটা জিনিস জানো, একটা ওই ভাষা উচ্চারণের একটা কম্পিটিশন হয় জানো কি? বিভিন্ন দেশ থেকে সবাই বাচ্চারা করে কি বলে পার্টিসিপেট করে, ওখানে ওদের প্রপার প্রোনাউন্সিয়েশনের ওপর কম্পিটিশান হয়। এটা কি কোনোদিন দেখেছো লাইভ টিভিতে? না। দেখোনি না? এটা কিন্তু হয়, আমি দেখেছি, বেশ কয়েকবার দেখেছি। সব মানে প্রোনাউন্সিয়েশন কি দারুণ দারুণ, একটু সামান্য এদিক ওদিক হলেই তাদের মাইনাস হয়ে যাচ্ছে পয়েন্ট। আচ্ছা, ভয়েস রিকগনিশন টেকনোলজি বেসড অ্যাকসেপ্টেবল গুড, মানে ওই যে বিষয়টা বললাম ওইটাকেই এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে যে ভাষাটা
এখানে রিকগনিশন মানে হচ্ছে ভাষা সঠিকভাবে চিনতে পারছে কিনা, ভাষাটা সঠিকভাবে রিকগনাইজ করা মানে সঠিকভাবে চিনতে পারছে কিনা, সেই ধরনের টুলও এই ভাষা পরীক্ষাগারে ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে এর প্রয়োজনীয়তা কোন জায়গায়? না শিক্ষার্থীর শিখনকে সহজ করে, এগুলো আর ব্যাখ্যা করছি না। শিক্ষার্থীর শিখনকে যেমন সহজ করে তেমনি শিক্ষকের শিক্ষণকেও সহজ করে। কোনো কিছু একটা উচ্চারণ শেখানোর ক্ষেত্রে হেডফোন লাগিয়ে দেওয়া হলো, বারে বারে শুনতে বলা হচ্ছে, উচ্চারণ করতে বলা হচ্ছে। শিক্ষার্থীদের আগ্রহ মনোযোগ তৈরি করে, বাহ ইলেকট্রনিক্স জিনিস শুনবো দেখবো। আচ্ছা, আনন্দময় পরিবেশ শিখন গড়ে ওঠে, কম্পিউটারে খুব ইন্টারেস্ট বাচ্চাদের থাকে বা কোনো ডিজিটাল ডিভাইসের উপর। শিক্ষার্থীকে স্বাধীনভাবে শেখার সুযোগ পায়, অবশ্যই শিক্ষক মহাশয়ের কাছে অনেক শিক্ষার্থী থাকবে যারা সংকোচ বোধ করে, দ্বিধাবোধ করে, হ্যাঁ তারা নিজেরা যখন ল্যাবরেটরিতে শিখবে তখন স্বাধীনভাবে শিখতে পারবে। শ্রবণ কথন দক্ষতার বিকাশ ঘটে, শিক্ষার্থীরা নিজেরাই নিজের ভুল সংশোধন করতে পারে, বিশেষ করে ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট সুফল দেয়, গ্রুপ ডিসকাশন বা গ্রুপ কনফারেন্স সফল হয়। এইগুলো হচ্ছে প্রয়োজনীয়তা, ভাষা পরীক্ষাগারের কেন প্রয়োজনীয়তা আছে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি, ইম্পর্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি। এবারে চলে আসি সহপাঠক্রমিক সাহিত্য অনুশীলনের বিষয়টা, শিখন উপকরণ হিসাবে। তাহলে শিখন উপকরণ হিসাবে আমরা সহপাঠক্রমিক সাহিত্য অনুশীলন করতে পারি বা করব। ঠিক যেমন কি আবৃত্তি, একটা কবিতা পড়াতে গেলাম, পড়াতে গিয়ে তার ভাব বোঝানোর জন্য আবৃত্তিটা যথাযথভাবে করতে হবে। যেখানে কোশ্চেন আছে কোশ্চেনের মতো করে উচ্চারণ করো, যেখানে বিরহের বিষয় আছে সেখানে বিরহের ভাব প্রকাশ পাক, যেখানে আনন্দ উচ্ছলের বিষয় আছে সেখানে আনন্দ উচ্ছলভাবে ভাষার বা ভয়েসের টোন হোক। এইভাবেই তো আমরা করি, তাই না? আবৃত্তিটা কিভাবে হয়? তার ভাব এবং অর্থের উপর নির্ভর করে সেটা আমরা আবৃত্তি করি বা রিসাইট করি। অভিনয়, বিতর্ক, বক্তৃতা, মুদ্রিত পত্রিকা, দেওয়াল পত্রিকা, সাহিত্য সভা, সাহিত্য প্রতিযোগিতা, সাহিত্য চক্র, সাহিত্য সংঘ, গল্প বা উপন্যাসের নাট্যীকরণ, যে কোনো গল্প বা উপন্যাসকে নাটকে রূপ দেওয়া হয়, দেখবে এইভাবে অনেক নাটকে রূপ দিয়ে অভিনয় করা হয়। সংকলন, গ্রন্থ প্রকাশ, সঙ্গীত অর্থাৎ গান, চিত্রাঙ্কন মানে আঁকা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্র সংকলন, শিক্ষামূলক ভ্রমণ, তাৎক্ষণিক বক্তৃতা, পাঠাগার ব্যবহার, সাহিত্য সৃষ্টির চেষ্টা। এতগুলো বিষয় আমরা সহপাঠক্রমিক সাহিত্য অনুশীলন হিসেবে মানে শিখন উপকরণ হিসাবে আমরা সহপাঠক্রমিক সাহিত্য অনুশীলনটাকে গ্রহণ করছি, যেগুলো কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? একটা ভাগ, যে দুটো ভাগ আমরা পরে বললাম, যে অ্যাড করলাম, যে আধুনিক যুগে এগুলোকেও টিচিং লার্নিং মেটেরিয়াল হিসেবে গ্রহণ করা হচ্ছে। একটা হচ্ছে সক্রিয়তা ভিত্তিক অ্যাক্টিভিটি বেসড, আরেকটা হচ্ছে স্বয়ং শিক্ষণমূলক, ঠিক আছে, সেলফ ইনস্ট্রাকশনাল যেটা বলা হলো। তাহলে দেখো এখানে যে বিষয়গুলোর কথা তুলে ধরা হয়েছে এই দুটোর মধ্যে কোনো না কোনোভাবে যুক্ত। তুমি দেওয়াল পত্রিকার কথাই ভাবো না, সক্রিয়ভাবে নিজেরা অংশগ্রহণ করে লেখালেখি করে প্রকাশ করছে। সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ করতে হচ্ছে, অভিনয়ের ক্ষেত্রে অংশগ্রহণ করতে হচ্ছে, ঠিক তো এই হচ্ছে বিষয়। এবারে চলে আসি সহপাঠক্রমিক সাহিত্যমূলক কার্যাবলীর রূপায়ণ শিক্ষক কি ভূমিকা গ্রহণ করবে। এগুলো একবারে সিম্পলি বলে যাচ্ছি, ব্যাখ্যা করছি না। শিক্ষক নিজেই এই সকল কার্যাবলী নিয়ে ব্যস্ত থাকবেন, শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করবেন, শিক্ষার্থীদের সঙ্গে মিলেমিশে কাজ করবেন, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষক মহাশয়কে কাজ করতে হবে। কোনো রকমভাবে যেন শিক্ষক মহাশয়ের মনে বায়াসনেস না আসে, ছেলেরা ভালো পারে ছেলেদেরকে একটু বেশি করে দেখাবো, মেয়েরা পারে না থাক অবহেলা করে দেবো, এরকম না। এবং যে বিষয়ে তিনি অংশগ্রহণ করবেন শিক্ষার্থীদের নিয়ে, যে বিষয়ে তিনি সক্রিয় হবেন, অবশ্যই সে বিষয়ে শিক্ষক মহাশয়ের প্রফিসিয়েন্সি বলো, কম্পিটেন্সি বলো, স্কিল বলো, এক কথায় দক্ষতা যেন যথাযথ হয়। নিজে উদ্যোগ নিয়ে এই ব্যবস্থাগুলো করবেন। এটা চলে গেল শিক্ষক মহাশয়ের ভূমিকা। এবারে চলে আসি, দেখো আমাদের আধুনিক যুগে আমরা যখন ঢুকে যাচ্ছি বা চলে এসেছি, আধুনিক যুগে যখন আমরা প্রবেশ করেছি, তখন কিন্তু ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সহ মাল্টিমিডিয়া উপকরণ, মাল্টিমিডিয়া বলতে এখানে বিভিন্ন ধরনের যে মিডিয়াগুলো ব্যবহার করা হয়, ইলেকট্রনিক মিডিয়াম,
মিডিয়া সেইগুলোর কথা এখানে বলা হচ্ছে। মানে মাল্টিমিডিয়া কিন্তু আইসিটির মধ্যেই চলে আসছে, ওই জন্য এটাকে একসাথে বলা হচ্ছে আইসিটি সহ মাল্টিমিডিয়া উপকরণ। কি কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, মাল্টিমিডিয়া, বহুভাষিক সম্পদ, আয়ত্তমূলক ভাষার বিভিন্ন সাহিত্য পাঠ। বহুভাষিক সম্পদ মানে কি? এখন দেখবে সিনেমা হিন্দিতে ডাব আছে, বাংলায় ডাবিং আছে, ইংলিশে ডাবিং আছে। এমএক্স প্লেয়ার, যেমন আমি একটা সফটওয়্যারের কথা বলি, এমএক্স প্লেয়ার। এমএক্স প্লেয়ারে কোনো একটা সিনেমা তুমি প্লে করছো, ঠিক আছে? যদি সিনেমাটা বা মুভিটা যদি 3টে 4টে 5টি যটা ল্যাঙ্গুয়েজে ডাবিং থাক না কেন, ওখানে অপশান পাওয়া যায়, অডিওর একটা অপশান পাওয়া যায়। অডিওতে ক্লিক করলে ওখানে দেখা যায় বাংলা, ইংলিশ, হিন্দি, তামিল, তেলেগু, মারাঠি। তুমি যে ভাষায় শুনতে চাইবে সে ভাষায় শুনবে। তাহলে আয়ত্তমূলক ভাষায় বিভিন্ন সাহিত্য পাঠের ক্ষেত্রে, আমি উদাহরণ হিসেবে মুভির ব্যাপারটা বললাম, তাহলে সেটাও তো একটা বহুভাষিক সম্পদ হয়ে গেল না? যে আমি ইংলিশ, যেমন ধরো তোমরা পড়ে এসছো কিনা জানি না, বিদেশি লেখকের দেখবে অনুবাদমূলক কিছু গল্প বা কবিতা পড়তে হয়, এখনকার সিলেবাসে সেটা মানে একবারে ম্যান্ডেটরি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে সেই ধরনের যদি কোনো রিসোর্স হয় যেটা মানে মাল্টিমিডিয়া রিলেটেড বা আইসিটি রিলেটেড, সেটাই হচ্ছে ওই যেটাকে আমরা বলবো বহুভাষিক সম্পদ হিসেবে। মানে সেখানে একাধিক ল্যাঙ্গুয়েজ স্টোর করা আছে একই কন্টেন্টের উপর, ঠিক আছে? বিভিন্ন ভাষায় অনুষ্ঠান শোনা, অবশ্যই ইংরাজির খবর শুনছি, বাংলারও খবর শুনছি, হিন্দিরও খবর শুনছি। ফলে কি হচ্ছে, ভাষাদিগত দক্ষতাও যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমন আমরা বিভিন্ন জায়গার মানে নিউজও আমরা আরো বেশি পাচ্ছি। বিভিন্ন ভাষায় অনুষ্ঠান দেখাও শোনা, মানে অনুষ্ঠান শুনলাম আবার দেখাও শোনা, মানে কি সেটা রেডিও হতে পারে, আর এখানে কি হতে পারে, সেটা টিভি হতে পারে। এবারে চলো আমরা কয়েকটা এমসিকিউ আলোচনা করে নিই, কেমন? মানে শিক্ষণ উপকরণ থেকে কয়েকটি এমসিকিউ প্রশ্নে চলে আসছি। বলা হচ্ছে পাঠদানকালে শিক্ষক মহাশয় কিসের ওপর জোর দেবেন? পুস্তকের উপর, বিষয়বস্তুর উপর, শিক্ষোপকরণের ব্যবহারের উপর, কোনোটিই নয়। তোমরা একটু পজ করে চিন্তা করে নাও মনে মনে, তারপরে আমি অ্যান্সার বলে দিচ্ছি, দিয়ে মিলিয়ে দেখে নেবে যে ওটা মিলল কি না। আর অ্যান্সার বলার পর আমি ব্যাখ্যা করে দেবো কেন ওই অপশানটা হচ্ছে। এবারে অ্যান্সারে চলে আসি। উত্তর খ, বিষয়বস্তুর ওপর। কেন বিষয়বস্তুর ওপর? কারণ হচ্ছে যখন শিক্ষক মহাশয় পাঠদান করবেন তখন প্রথমে বিষয়বস্তুর ওপরই জোর দিতে হবে। বিষয়বস্তু সঠিকভাবে শিক্ষক মহাশয় যখন উপস্থাপন করবেন তারপরেই প্রসঙ্গ আসবে মানে শিক্ষণ উপকরণের ব্যবহারের বিষয়, পুস্তকের বিষয়, ঠিক আছে? আর ঘয়ের তো অপশান কোনোটিই নয়, ওটা বাদই দাও। তাহলে পাঠদান বা বিষয়বস্তুর উপস্থাপনটাই কিন্তু সবথেকে বড় বিষয়, তার উপরই বাকি বিষয়গুলো নির্ভর করছে। তাই শিক্ষক মহাশয় সবার প্রথম বা সবচেয়ে বেশি জোর দেবেন বিষয়বস্তুর উপর, কেমন? নেক্সট প্রশ্নে চলে আসি। বলা হচ্ছে শিক্ষণ উপকরণ হিসেবে মডেল ব্যবহার একান্ত প্রয়োজন। ভালো করে বাক্যটা শুনবে। শিক্ষণ উপকরণ হিসেবে মডেল ব্যবহার একান্ত প্রয়োজন দৃষ্টিহীনদের জন্য, সকলের জন্য, দৃষ্টিযুক্ত শিশুদের জন্য, বিশেষ চাহিদাযুক্ত শিশুদের জন্য। এখানে 4টে অপশানই কিন্তু ঠিক। আমি এখানে বিষয়টা পিন পয়েন্ট করে দিই মানে বোঝার সুবিধের জন্য। এখানে বলা হয়েছে একান্ত কাদের জন্য বেশি প্রয়োজন মডেল, ঠিক আছে? মনে মনে এবার উত্তর ভেবে নাও পজ করে, তারপর আমি অ্যান্সার বলে দিচ্ছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অপশান এ, অর্থাৎ দৃষ্টিহীনদের ওপর। কেন দৃষ্টিহীনদের ওপর? একান্তভাবে দৃষ্টিহীনদের জন্য প্রয়োজন। তার কারণ হচ্ছে দৃষ্টিহীন মানে যারা চোখে দেখতে পায় না। তাহলে তারা যদি দেখতে না পায় তাদের ক্ষেত্রে চার্ট কোনো কাজে আসবে না, ম্যাপ কোনো কাজে আসবে না, ভিডিও কোনো কাজে আসবে না। তবে হ্যাঁ, অডিও কাজে আসতে পারে, কিন্তু এখানে তো অডিওর কথা বলা হচ্ছে না, মডেলের কথা বলা হচ্ছে। দৃষ্টিহীনরা কি করবে? মডেলটাকে স্পর্শ করে বিষয়টাকে বুঝতে পারবে। ধরো একটা গোলক,
তাদের কাছে তুলে ধরা হচ্ছে, সেটা স্পর্শ করলো, বা ছোট্ট একটা পাহাড়ের অবয়ব বানানো হয়েছে, সেটা স্পর্শ করে সে বুঝতে পারবে যে এটা পাহাড়, পাহাড়টা কিভাবে হয়। অর্থাৎ মডেলটাকে টাচ করে বা স্পর্শ করে সে বিষয়বস্তু অনুধাবন করবে এবং বিষয়বস্তুর সম্পর্কে তার আরও ধারণা ক্লিয়ার হবে। বাকি যে তিনটে অপশান আছে দেখো, সকলের জন্য, দৃষ্টিযুক্ত শিশুদের জন্য, বিশেষ চাহিদাযুক্ত শিশুদের জন্য কিন্তু একান্তভাবেই প্রয়োজন কেন হবে না, কারণ তারা দেখতে পাচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছে মানে তারা চার্ট দেখতে পারবে, ভিডিও দেখতে পারবে, বিভিন্ন রকম উপকরণ দেখতে পারবে, কিন্তু দৃষ্টিহীনরা কিন্তু দেখতে পাবে না। তাই তাদের ক্ষেত্রে মডেলটা স্পর্শ করা অত্যন্ত জরুরি, তবেই সে বুঝতে পারবে যে সেটি কী ধরনের মডেল বা কী ধরনের বিষয়বস্তু বা কী ধরনের উপকরণ, এইটা বুঝতে পারবে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। বলা হচ্ছে শিক্ষণ উপকরণ হিসেবে কোনো পাঠ্যপুস্তকই স্বয়ংসম্পূর্ণ নয়। শিক্ষণ উপকরণ হিসেবে কোনো পাঠ্যপুস্তকই স্বয়ংসম্পূর্ণ নয়। এটি একটি ভুল তথ্য, একটি সঠিক তথ্য, একটি আংশিক সত্য তথ্য, একটি আংশিক মিথ্যা তথ্য। এটাও ভেবে নাও পজ করে কী হবে, তারপর বলে দিচ্ছি অ্যান্সার। এবারে অ্যান্সারে চলে আসছি। কেমন বলছি, উত্তর খ, এটি একটি সঠিক তথ্য। দেখো, আমরা প্রথমে যদি বলি যে যখন আমরা পঠনের বিষয়টা আলোচনা করেছিলাম, একটু খেয়াল করে দেখো, সেখানে বলা হচ্ছে সমান্তরাল পাঠ বা সমধর্মী পাঠ, এই ধরনের যে অপশান মানে বিষয়টি ছিল, সেখানে কি বলা হচ্ছে না, কোনো বিষয় সম্পর্কে জানতে গেলে শিক্ষার্থী কি করবে, একটি পাঠ্যপুস্তকের উপর নির্ভর না করে ওই একই টপিক জানার জন্য একাধিক টেক্সট বুকের উপর নির্ভর করবে, মানে সেটা মানে নিয়ে আলোচনা করবে, দেখবে, পড়বে। তার কারণ কি, সেখানে একটি ধারণাকে সঠিকভাবে গড়ে তোলার জন্য কিন্তু একটি পাঠ্যপুস্তক যথেষ্ট নয়, তাই সেই ধরনের পঠনের বিষয়টা চলে এসছে। তাহলে সেই বিষয়টাই যদি আমরা এখানে একটু খেয়াল করে দেখি, তাহলে পাঠ্যপুস্তক কিন্তু যে কোনো পাঠ্যপুস্তক একা স্বয়ংসম্পূর্ণ নয়, এটি একেবারে সঠিক তথ্য। আর ভুল তথ্য মানে কি, স্বয়ংসম্পূর্ণ বলা হচ্ছে, আংশিক সত্যও হবে না, আংশিক মিথ্যাও হবে না, এটা একেবারে সঠিক তথ্য, যে কোনো পাঠ্যপুস্তকই স্বয়ংসম্পূর্ণ নয়। কারণ একটি পাঠ্যপুস্তকে শুধুমাত্র একটি বিষয় সম্পর্কে ডিটেলস ধারণা দেওয়া সম্ভব হয়ে ওঠে না, তাই আমরা একাধিক পাঠ্যপুস্তক ব্যবহার করি কিংবা রেফারেন্স বই ব্যবহার করি, এটাই হচ্ছে মূল কারণ। সেই জন্য অপশান হবে এটি একটি সঠিক তথ্য, অর্থাৎ কোনো পাঠ্যপুস্তকই স্বয়ংসম্পূর্ণ নয়। কেমন, এবারে নেক্সট প্রশ্নে চলে আসি। বলা হচ্ছে পাঠদানের ক্ষেত্রে শিক্ষামূলক প্রদীপন ব্যবহার অপরিহার্য, কারণ এটি বিষয়বস্তুকে শিক্ষার্থীর কাছে মূর্ত করে তোলে, এটি বিষয়বস্তুকে শিক্ষার্থীর কাছে বিমূর্ত করে তোলে, এটি বিষয়বস্তুকে শিক্ষার্থীর কাছে মূর্ত ও বিমূর্ত উভয়ই করে তোলে। একইভাবে ভেবে নাও কি হবে অপশান। এবারে উত্তর চলে আসি। বলা হচ্ছে অপশান এ, অর্থাৎ এটি বিষয়বস্তুকে শিক্ষার্থীর কাছে মূর্ত করে তোলে। আমি পাহাড় সম্পর্কে জানছি, ঠিক আছে, বা পাহাড় সম্পর্কে শিক্ষক মহাশয় পাঠদান করছেন, সেই সম্পর্কিত একটি ছবি দেখালেন কিংবা ভিডিও দেখালেন কিংবা একটা মডেল ছোট্ট বানিয়ে এনে দেখালেন, তো সেটা কি হলো, শিক্ষার্থী নিজে চোখের সামনে দেখতে পেল। চোখের সামনে দেখতে পেল মানে কি, মূর্ত বিষয়বস্তুকে দেখতে পাচ্ছে, মূর্ত বস্তুকে সে চোখের সামনে দেখতে পেল। আর বিমূর্ত মানে তো কল্পনার বিষয়, চিন্তার বিষয়, আর কখনো মূর্ত কখনো বিমূর্ত তো হবেই না। অর্থাৎ এখানে অপশান হবে এ, অর্থাৎ শিক্ষামূলক প্রদীপন শিক্ষার্থীর কাছে চোখের সামনে যাতে প্রত্যক্ষ করে বিষয়বস্তু সম্পর্কে ধারণা আরও গভীরভাবে তৈরি করতে পারে, সেই জন্যই কিন্তু শিক্ষামূলক প্রদীপন ব্যবহার করা হয়। তাই এটির উত্তর হবে অপশান এ, বিষয়বস্তুকে শিক্ষার্থীর কাছে মূর্ত করে তোলে। কেমন, নেক্সট প্রশ্নে চলে আসি। বলা হচ্ছে ল্যাবরেটরিতে বিভিন্ন পরীক্ষামূলক কাজ সক্রিয়তা ভিত্তিক উপকরণ, স্বয়ং শিক্ষণ কৌশলমূলক উপকরণ, প্রশিক্ষণ ভিত্তিক উপকরণ। অর্থাৎ এখানে বলতে চাওয়া হচ্ছে প্রশ্নে যে ল্যাবরেটরিতে যে শিক্ষার্থী বিভিন্ন পরীক্ষামূলক কাজ করবে সেটি কী ধরনের উপকরণ হিসেবে কাজ করে। ঠিক আছে, আবার একইভাবে পজ করে ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি।
এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে উত্তর সি অর্থাৎ খ, অর্থাৎ স্বয়ং শিক্ষণ কৌশলমূলক উপকরণ। অনেকের মধ্যে এটা কিন্তু কনফিউশন তৈরি হবে, মনে হবে ক তো হতে পারে না। কটা কেন হবে না? সক্রিয়তা ভিত্তিক উপকরণ হিসেবে আমরা যদি একটি উদাহরণ দিই তাহলে আমরা বলবো নাটক অভিনয় করা। তার মানে কি, সেখানে আমি পারফর্ম করছি, আমি সক্রিয় হচ্ছি। কিন্তু যখন আমি কোনো একটা কাজ করছি, পরীক্ষামূলক কাজ, এক্সপেরিমেন্ট করছি, তখন কিন্তু সেটা আমার স্বয়ং শিক্ষণমূলকই হবে। অর্থাৎ সেখানে আমি নিজে এক্সপেরিমেন্ট করব, নিজে ফল পাবো এবং নিজেই শিখতে পারবো। আর সক্রিয়তা ভিত্তিক মানে কি, আমি এক্সপেরিমেন্ট করতে আমি নিজেকে নিয়োগ করলাম, এইটাই সক্রিয়তা হয়ে গেল। কিন্তু সক্রিয়তার পরে স্বয়ং শিক্ষণের বিষয়টা আর তখন আসছে না। তাই ল্যাবরেটরিতে যখন পরীক্ষামূলক কাজ করা হবে তখন কি হবে না, শিক্ষার্থী নিজে এক্সপেরিমেন্ট করবে, নিজে ফল পাবে, অর্থাৎ তার মধ্যে স্বয়ং শিক্ষণ সম্পন্ন হবে। আর প্রশিক্ষণ ভিত্তিক উপকরণ এরকম তো কিছু নেই অপশান, এটা এমনি ধাঁধিয়ে দেওয়ার জন্য অপশানটা দেওয়া আছে। তাই এটি হবে স্বয়ং শিক্ষণ কৌশলমূলক উপকরণ। ঠিক আছে, মোটামুটি আমরা তাহলে কয়েকটি প্রশ্ন আলোচনা করলাম। এই প্রশ্নের মাধ্যমে আশা করি তোমাদের ধারণা আরও ক্লিয়ার হবে শিক্ষণ উপকরণ সম্পর্কে, এবং হচ্ছেও, ধারণা ক্লিয়ার হচ্ছেও। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে আবার যখন পেডাগজি প্র্যাকটিস সেট আলোচনা করব তখনও আমরা ওখানেও থাকবে শিক্ষণ উপকরণ নিয়েও কিছু প্রশ্ন থাকবে। তখন কিন্তু র্যান্ডামলি আলোচনা করব, অর্থাৎ সব রকম বিষয় একসাথে থাকবে, একটা টপিকের ওপর এরকম নয়। এই মোটামুটি আজকে আমাদের আলোচ্য বিষয় শিক্ষণ উপকরণ নিয়ে তথা টিচিং লার্নিং মেটেরিয়াল নিয়ে। আমরা পরের দিন আলোচনা করব বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে শিক্ষণের ক্ষেত্রে বিভিন্ন অসুবিধা, ডিফিকাল্টিস অ্যান্ড চ্যালেঞ্জেস ইন ল্যাঙ্গুয়েজ টিচিং ইন ডাইভার্স ক্লাসরুম। কেমন? ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং সেই সঙ্গে বেল আইকনটি প্রেস করো পরবর্তী ক্লাসের আপডেটের নোটিফিকেশান পেতে। এবং সবশেষে বলি, সবাই ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশান নাও এবং সফল হও।